আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। মেহেরপুরে তীব্র তাপদাহে প্রতিদিনই বাড়ছে গরমের তীব্রতা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, গরমের তীব্রতা কেমন দেখছেন আপনি, আর খেটে খাওয়া মানুষের অবস্থা জানাবেন। ধন্যবাদ জেসিকা। যেমনটি বলছিলেন, মেহেরপুরের তাপমাত্রার কিন্তু তেমন উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। আপনি জানেন যে বিভিন্ন জেলায় কিন্তু গতকালকে বৃষ্টিপাত হয়েছে, এতে কিন্তু বিভিন্ন জেলার তাপমাত্রা কিছুটা কমলেও মেহেরপুরে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু অপরিবর্তিত রয়েছে। আপনি জানেন যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু মেহেরপুর এবং চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। আজকে সকালেও কিন্তু আমরা জেনেছি যে 39 বা 38 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা রেকর্ড করেছে। আজকে 12টার পরেও কিন্তু তাপমাত্রা যে কি অবস্থা সেটি আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানাবেন। তো আমরা দেখেছি যে মেহেরপুরের যে তাপমাত্রা, শ্রমজীবী যে মানুষ, সেই মানুষ কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু রাস্তাতে সেভাবে বের হতে পারছেন না। বিশেষ করে শ্রমজীবী মানুষ, রাস্তায় যারা খেটে খাওয়া মানুষ, সেই মানুষ কিন্তু রাস্তাতে খুব সীমিত পরিসরে বেরোচ্ছেন, এবং যারা কর্মজীবী মানুষ বা যারা প্রয়োজনে বেরোচ্ছেন তারা কিন্তু খুব সকালবেলায় কাজ শেষ করে কিন্তু বেরোচ্ছেন। আমরা যদি পিছনে দেখাই, দেখবেন যে রাস্তাতে কিন্তু আসলে খুব কম সংখ্যক মানুষ কিন্তু চলাচল করছে। আমরা যদি একটু পিছনে রেকর্ড বলি, যে 9 মে সকাল 9টায় 38 ডিগ্রি সেলসিয়াস, দুপুরে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তর, এবং 10 মে রেকর্ড করা হয়েছিল 42 ডিগ্রি, এবং 11 মে 41 ডিগ্রি, 12 মে কিন্তু 38 ডিগ্রি, এবং বাতাসের আর্দ্রতা ছিল কিন্তু 63 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু রোদের যে তীব্রতা, গতকালকে কিন্তু কিছুটা মেঘ ছিল, সেই মেঘের কারণে কিন্তু বাতাসের পরিমাণটা কিছুটা বেড়েছে। আমরা কিন্তু বাতাসের কারণে কিন্তু দেখেছি যে অনেকটাই মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ছিল, কিন্তু আজকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রোদের তীব্রতাটা অনেক বেড়েছে। আমরা যদি একজন কর্মজীবী মানুষের সাথে কথা বলতে চাই, যে এই যে রোদের তীব্রতা, আপনারা আসলে এই তীব্রতার মধ্যে কি কিভাবে আপনারা রাস্তা চলাচল করছেন? খুব কষ্টের উপরে, হালকা দিয়ে। আজকে সকাল থেকে তাপমাত্রা কি অবস্থা? খুব বেশি। আপনার ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে বাতাসের কিছুটা পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কিন্তু এখানে কিন্তু শ্রমজীবী মানুষ তারা কিন্তু বের হচ্ছে, কিন্তু যারা ভ্যান চালক রয়েছে বা রিক্সা চালক রয়েছে তারা কিন্তু প্যাসেঞ্জার পাচ্ছেন না। তবে কয়দিন নাগাদ যে এরকম আবহাওয়া থাকবে, সেই আবহাওয়ার কিন্তু অগ্রিম বার্তা কিন্তু আবহাওয়া অধিদপ্তর ফলে দিতে পারেনি। তবে আমরা জেনেছি যে এ পর্যন্ত যদি বৃষ্টিপাত না হয় মেহেরপুর জেলার উপর, যদি আবহাওয়া তেমন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছে। তবে বৃষ্টিপাত হলে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। এই ছিল মেহেরপুর থেকে আবহাওয়া পরিবর্তন নিয়ে সর্বশেষ তথ্য। জেসিকা। আক্তার, আপনাকে ধন্যবাদ। দর্শক, মেহেরপুরের তাপপ্রবাহের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আক্তারুজ্জামান। ঐক্যমত্য কমিশনের সঙ্গে সিপিবির বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, বৈঠক কি শুরু হয়েছে? কি অবস্থা দেখছেন সেখানে? জেসিকা, আপনাকে ধন্যবাদ। ঠিক 10টায় বৈঠকটি শুরু হয়েছে, এখন পর্যন্ত সেটি চলমান রয়েছে, এবং আমরা সূচনা বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তিনি কথা বলছিলেন, এবং সেখানে তিনি যেটি বলছিলেন যে বাংলাদেশে যে সংস্কারের সূচনা হয়েছে সেটিকে দ্রুত শেষ করে জাতীয় নির্বাচনের দিকে যাওয়ার তিনি একটি আহ্বান জানিয়েছেন। ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, এবং একই সাথে তিনি যেটি বলছিলেন যে যেসব সংস্কার প্রস্তাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে, এর বাহিরে যদি কোনো কিছু করতে যায় সেগুলো কিন্তু সরকারের উপর বাড়তি চাপ তৈরি করবে এবং সেগুলোতে বিতর্ক তৈরি হতে পারে। সে কারণে তিনি বলছিলেন যে অহেতুক বিতর্ক তৈরি না করে আসলে জাতীয় নির্বাচনের দিকে এবং গণতান্ত্রিক পরিবেশের দিকে এই সরকারকে যেতেই হবে, সেটি কিন্তু তিনি বারবার জোর দিয়ে বলছিলেন। একই সাথে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াদ যেটি বলছিলেন যে বাংলাদেশের মানুষের কাছে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য
মধ্য দিয়ে কিন্তু একটা বড় আকাঙ্ক্ষার তৈরি হয়েছে। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে অবশ্যই কিছু সংস্কার করতে হবে এবং যেগুলো সংস্কার প্রস্তাবনা আকারে জুলাই চার্টার আকারে তারা গ্রহণ করতেছেন এবং সেজন্য কিন্তু বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের সাথে তারা সংলাপ করছেন এবং সেখানে যতটুকু সম্ভব তারা সর্বোচ্চ বিষয়ে তারা ঐক্যমত্যে পৌঁছাবার চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে প্রত্যেকটি রাজনৈতিক দল নিজস্ব মতামত দিচ্ছেন এবং যেসব বিষয়ে তারা সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করবে সেগুলোতেই কিন্তু তারা জুলাই চার্টার আকারে প্রকাশ করবেন এমনটাই কিন্তু বলেছেন। এবং জুলাইয়ের এই যে গণ অভ্যুত্থান, এর আগেও কিন্তু 1990 সালের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানেও কিন্তু 3 দলের যে 3 জোটের যে রূপরেখা দেওয়া হয়েছিল সেগুলোও কিন্তু নানাভাবে বাস্তবায়ন হয়নি এবং আলোর মুখ দেখেনি। সেক্ষেত্রেও কিন্তু রুহিন হাসান প্রিন্স যেটি বলছিলেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে কার্যপরিধি এবং একটি চরিত্র গঠন করতে হবে এবং যেখানে তাদের প্রত্যেকটা দলেরই আসলে কাঠামো পরিবর্তন করতে হবে এবং এই যে বিভিন্ন সময় আসলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষকে রক্ত দিয়ে আসলে ফেসিবাদকে নির্মূল করতে হয় সেটি যেন না হয়, অর্থাৎ ফেসিবাদ যাতে তৈরি না হয় সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য পোষণ করতে হবে এবং তাদের এ বিষয়ে সুস্পষ্ট মতামত জানাতে হবে এবং স্পষ্ট নীতি তাদেরকে থাকতে হবে এমনটাই কিন্তু বলছিলেন। এবং আমরা জানি যে অনেকগুলো বিষয় আসলে সংস্কার কমিশন প্রস্তাব করছে, বিশেষ করে 166টি লিখিত প্রস্তাব যারা দিয়েছে এবং এর বাইরেও কিন্তু অসংখ্য প্রস্তাব সংস্কার কমিশন দিয়েছে যেগুলোর ব্যাপারে রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়েছে। বিশেষ করে সেখানে সংসদের মেয়াদ কত বছর হবে, 4 বছর নাকি 5 বছর, এছাড়া একজন প্রধানমন্ত্রী কতবার থাকতে পারবেন, 2 বার নাকি 3 বারের বেশি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মতামত হচ্ছে। একই সাথে জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের যে প্রক্রিয়া সেটিতেই মতামত নেওয়া হচ্ছে এবং সেটি কিভাবে গঠন করা হবে, সেই প্রতিষ্ঠানের ক্ষমতা কতটুকু হবে, সরকারের এবং রাষ্ট্রের সাথে তাদের যে সম্পর্কের ব্যালেন্স সেটা কিভাবে, সে ব্যাপারেও কিন্তু আলোচনা হচ্ছে। এর বাইরে আরেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য সেগুলো আসলে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটিও কিন্তু আলোচনা হচ্ছে। একই সাথে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের ব্যাপারেও কিন্তু আলোচনা হতে পারে এবং সেখানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ কিভাবে গঠন করা হবে, সেখানে তাদের এই 2 কক্ষের মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে তৈরি করা হবে সেটি নিয়েও কিন্তু আলোচনা হতে পারে, আমরা এতটুকু কিন্তু জানতে পেরেছি। এবং কিছুক্ষণ পরেই হয়তো তাদের যে বিস্তারিত আলোচনার পরেই তিনি সংবাদ গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, সেখানে হয়তো আমরা আরো বিস্তারিত জানাতে পারবো যে কতটা বিষয়ের সাথে তারা একমত হয়েছেন এবং কোন কোন বিষয়গুলো তারা নতুন করে প্রস্তাব করছেন সেটিকে আমরা হয়তো আর কিছুক্ষণ পরে আপনাকে জানাতে পারবো। তো জেসিকা, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঐক্যমত্য কমিশনের সঙ্গে সিপিবির বৈঠকের বিষয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ। নোয়াখালীতে বর্ষা মৌসুম সামান্য বৃষ্টিতেই দেখা দেয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, ফলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, স্থানীয় বাসিন্দারা বা কর্তৃপক্ষ কি বলছেন, এর স্থায়ী সমাধান নিয়ে কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিয়েছেন কিনা? জেসিকা, শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই আসলে যে নোয়াখালী ভৌগোলিক দিক থেকে নোয়াখালী একটু নিচু, আশেপাশে যেসব জেলা রয়েছে বিশেষ করে ফেনী, লক্ষ্মীপুর এবং পার্শ্ববর্তী কুমিল্লা, এই 3টি জেলা থেকে কিন্তু নোয়াখালী জেলা ভৌগোলিকভাবে একটু নিচু হয়। প্রতি বর্ষা মৌসুমে কিন্তু এখানে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। তো গেল বছর যে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী বন্যাতে রূপ নেওয়ায় কিন্তু সেটি দেশবাসীর একটি যে চোখে পড়ার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তো আসলে গেল বছর নোয়াখালীতে দীর্ঘস্থায়ী যে জলাবদ্ধতা হয়েছে, যেটি পরে বন্যায় দীর্ঘস্থায়ী বন্যাতে রূপ নিয়েছে। প্রায় 3 থেকে 4 মাস নোয়াখালীবাসী বন্যার কবলে পড়ে অত্যন্ত যে দুর্বিষহ জীবন কাটিয়েছিল গত বছরের 3-4টি মাস। তো আসলে এই বছরও কিন্তু বর্ষা মৌসুম শুরুর আগেই যে জেলাবাসী আশা করেছিল যে প্রশাসন কার্যকর হতো কোনো পদক্ষেপ নেবে এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে, কিন্তু যে সত্যিকার যদি বলতে হয় কিন্তু এখনো পর্যন্ত জেলা প্রশাসন, নোয়াখালী সদর উপজেলা প্রশাসন বা বিভিন্ন উপজেলা প্রশাসন সহ যে সকল যে সংশ্লিষ্ট দপ্তর রয়েছে সেগুলো কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ এখনো কিন্তু জেলাবাসী দেখতে পায়নি। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর যে ব্যস্ততম একটি সড়কে এলাকায়, যেটি শহরের বিশ্বনাথ এলাকা নামে পরিচিত। তো নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যে শহরের যে পানি নিষ্কাশনের প্রধান খাল, যেটি যে ছাগলমারা খাল, সেটি আসলে দখল ও দূষণের একটি চিত্র
আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খালটি অত্যন্ত সরু হয়ে প্রায় দুই পাশে দখল করে রাখার কারণে অত্যন্ত সরু হয়ে গেছে, সেটির সাথে দূষণও যুক্ত হচ্ছে, ফলে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা রয়েছে সেটি একেবারে পুরোপুরি বন্ধ রয়েছে। আসলে যে কার্যকর পদক্ষেপ বলতে আমরা যেটি বুঝি যে জেলা প্রশাসন, নোয়াখালী পৌরসভা অথবা উপজেলা প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ বা দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু এখনো তেমন একটা চোখে পড়েনি। মাঝে মাঝে নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে কিন্তু যে পৌরসভা যেসব ড্রেন খাল নালা রয়েছে সেসব পরিষ্কার এবং দখল মুক্ত করা হলো, কিন্তু তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন যে জেলাবাসী। তো জেলাবাসীর একটি দাবি রয়েছে যে সামনে যে বর্ষা মৌসুম আসছে, এই বর্ষা মৌসুম শুরুর আগে যদি এসব দখল মুক্ত করা হয়, দূষণ মুক্ত করা হয়, খাল নালা ড্রেন যেটি রয়েছে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন এবং পৌরসভা এবং জেলা প্রশাসনের মালিকানাধীন, সেগুলো যদি দীর্ঘ খনন করা হয় তাহলে হয়তো জলাবদ্ধ থেকে নোয়াখালীবাসী রক্ষা পাবে। জেসিকা হচ্ছে নোয়াখালী থেকে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাওলা সুজন। তিনি জানাচ্ছিলেন জলাবদ্ধতার ফলে ভোগান্তির খবরাখবর। টাঙ্গাইলে রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে মহাসড়ক প্রশস্তকরণের কাজ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ নিয়েছে? জেসিকা, আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল আরিচা যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেই আঞ্চলিক মহাসড়কের অলওয়া তারিণী এলাকাতে, এবং এই সড়কটি এই বিগত সরকারের আমলে এই সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে, তবে এই 5 আগস্টের পরে এই কাজ বন্ধ রয়েছে, যে কারণে এই সড়কের যারা চলাচলকারী রয়েছেন তারা দুর্ভোগে পড়েছেন। তারা বলছেন যে এই যে সংস্কার কাজের কারণে তাদের যে দুর্ভোগ সেটি সহনীয় মাত্রা ছাড়িয়ে গেছে। পাশাপাশি এই সড়কটিতে দেখতে পেয়েছি যে টাঙ্গাইলের নিরালা মোড় থেকে এই আরিচা পর্যন্ত, এই টাঙ্গাইলের শেষ সীমানা যেটি বলা হয় দৌলতপুর পর্যন্ত, সেই দৌলতপুর পর্যন্ত যে সড়কের পাশ দিয়ে যে খুঁটি, সেই খুঁটি রেখেই কিন্তু সড়ক ও জনপথ বিভাগ এই সংস্কার কাজ করছে। যদিও এই সংস্কার কাজে আগে যদি এই খুঁটিগুলো সরানো হতো তাহলে হয়তো এই সড়কটিতে এই খুঁটিগুলো মাঝখানে থাকতো না, যে কারণে এই খুঁটিগুলো থাকার কারণে প্রতিনিয়ত এই সড়কে দুর্ঘটনা ঘটছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরি হক যেটি জানিয়েছেন যে তারা এই সড়কটির সংস্কার কাজের আগে তারা পল্লী বিদ্যুৎকে অবহিত করেছিল এবং এই জন্য পল্লী বিদ্যুৎকে 5 কোটি টাকা দেওয়া হয়েছিল এই খুঁটিগুলো অপসারণের জন্য। যদিও এই সড়কটিতে পল্লী বিদ্যুৎ এবং পিডিবির যে 2টি লাইন রয়েছে, শুধুমাত্র পল্লী বিদ্যুতের যে খুঁটিগুলো রয়েছে সেগুলো অপসারণের কাজ চলছে বলে এমনটি জানিয়েছেন। তবে পিডিবির এখন পর্যন্ত কোনো পুল বা খুঁটি এই সড়কটিকে সরানো হয়নি, যে কারণে এই সড়কটির একটি অংশ এই খুঁটি দখল করে রয়েছে। যে পরিবহনগুলো, অপরিচিত পরিবহনগুলো এই সড়কে চলাচল করার সময় এটি দুর্ঘটনার কবলে পড়ে, যে কারণে আমরা দেখেছি যে এই সড়কের বেশ কিছু জায়গাতে যে বিদ্যুতের পুল রয়েছে সেই পুলগুলো ভেঙে কিছু পুল বেঁকে রয়েছে, যে কারণে সেই বেঁকে যাওয়া পুলগুলো দিয়েই কিন্তু বিদ্যুৎ সঞ্চালন লাইন সচল রয়েছে। এবং পল্লী উন্নয়ন বোর্ড বিদ্যুৎ যারা টাঙ্গাইলে যিনি রয়েছেন তিনি বলছেন যে তারা যেভাবে নির্দেশনা পেয়েছেন তারা সেভাবে এই পুলগুলো সরানোর উদ্যোগ নিয়েছেন, যেহেতু এই 5 আগস্টের পরে কাজ বন্ধ রয়েছে, যে কারণে তারা এই খুঁটিগুলো সরাতে পারছেন না। এছাড়া নির্বাহী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন যে এই সড়কের ভূমিগ্রহণ ও জটিলতার কারণে তারা এই সড়কটির কাজ করতে পারছেন না, এবং তারা বলছেন যে এই ভূমিগ্রহণের জন্য প্রায় 20টি মামলা চলমান রয়েছে, এর মধ্যে তারা 3টি মামলা সমাধান করতে পেরেছে এবং 3টি মামলার যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদেরকে টাকা পরিশোধ করা হয়েছে, বাকিগুলো এখনো টাকা পরিশোধ করা হয়নি, যে কারণে এই সড়কের সংস্কার কাজ বন্ধ রয়েছে। তিনি বলছেন যে দ্রুত সময়ে যদি ভূমি অধিগ্রহণের জটিলতা সেটি নিরসন হলে এই সড়কটিতে সংস্কার কাজ শুরু হবে এবং মানুষের দুর্ভোগ লাঘবে তারা উদ্যোগ নেবে। এবং পাশাপাশি স্থানীয়রা বলছেন যে দ্রুত এই সড়ক থেকে এই পুলগুলো সড়কের থেকে সরিয়ে নেওয়ার জন্য, এবং এই সরিয়ে নেওয়ার ফলে এই সড়কটি যেমন যাতায়াতের সুবিধা হবে, তেমনি এই যারা এই সড়কটিতে চালক রয়েছেন তারাও বলছেন যে এই খুঁটির কারণে তাদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ছিল টাঙ্গাইলের আরিচা আঞ্চলিক মহাসড়ক থেকে খুঁটি অপসারণ নিয়ে আমার কাছে সর্বশেষ জেসিকা। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অভিজিৎ ঘোষ। মুন্সিগঞ্জের হাসপাতালগুলোতে দিন দিন বেড়েই চলছে দালালের দৌরাত্ম্য।
বিপাকে পড়েছে রোগীরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, এই নিয়ে কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ নিয়েছে? হ্যাঁ, আসলে আমি দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। এখানে কিন্তু এই মুন্সিগঞ্জ জেলার প্রধান এই হাসপাতাল। এখানে কিন্তু নিম্ন আয়ের মানুষ কিন্তু এখানে আসলে তারা চিকিৎসা নিতে আসেন। এখানে চিকিৎসা নিতে এসে কিন্তু তারা বিপাকে পড়েন। এখানে কিন্তু দালালের দৌরাত্ম্য কিন্তু আমাদের চোখে পড়েছে এবং এখানে রোগী এবং স্বজনরা যেটি বলছেন যে এই হাসপাতালে যেই সকল চিকিৎসক রয়েছেন, চিকিৎসক এখন কিন্তু প্রায় 11:30 বাজছে। এখন কিন্তু কয়েকটি পক্ষে কিন্তু তাদের কিন্তু আসলে পাচ্ছে না বলে আমাদের এখানকার যাত্রীরা অভিযোগ করেছে। তো আমি এখন একজনের সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন এই হাসপাতালে চিকিৎসা নিতে এসে দালালের দৌরাত্ম্য এবং কি অনিয়ম আপনারা দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা কিছুক্ষণ আমি সকাল 10টা বাজে এসেছি আমার ভাতিজিকে নিয়ে। এইখানে আমি ডাক্তার দেখাতে এসেছি 105-এ। আমি অনেক রুগীর অনেক বড় সিরিয়াল দেখেছি। সিরিয়াল ধরে অনেকে বসে রয়েছে এই গরমের ভিতরে শুধু একটু সেবা নেওয়ার জন্য, কিন্তু এই সেবাটা পাচ্ছে না। আমি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি করছি এই আমাদের এই সুযোগ সুবিধাগুলো যে দেওয়া হয়, ডাক্তার যে ঠিক মতন আসা হয়, আরো উন্নত মানের চিকিৎসার জন্য আমরা করতেছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমি আরেকজনের সাথে কথা বলবো। আপনি একটু বলবেন যে আপনি কেন এসেছেন আর এখানে কি আপনারা দেখছেন? এখানে কি বলবো ভাইয়া, সকাল 9:30 বাজে আসছি, এখন বাজে বেলা 12টা। আমি 112-তে ডাক্তার দেখাবো। সকাল 9টা বাজে আমি টিকিট কাটছি, এখনো ডাক্তার এসে পৌঁছায়নি। তো বলেন আপনি। এই মুন্সিগঞ্জ জেনারেল সদর হাসপাতাল বহির্বিশ্বের সাথে মিলিত হতে এখন পারেনি। ছোটকালে দেখেছি আমি এই হাসপাতাল যেরকম আছে, আমার বয়স 25 বছর, আমি এরকমই দেখছি। এখানে ডাক্তার নাই, কোনো নিয়ম শৃঙ্খলা নাই, এখানে অসাধু ব্যবসায়ী জড়িত। এখানে ডাক্তারে একটা প্রেসক্রিপশন লিখে দিলে প্রেসক্রিপশনটা নিয়ে একটা অসাধু চক্র জেনারেল অন্যান্য যেই সরকারি বেসরকারি হসপিটালগুলো আছে ওখানে নিয়ে যাচ্ছে। এখানে দরিদ্র মানুষের কোনো উন্নত চিকিৎসা নাই। এখান থেকে যে ট্রান্সফার করে দেয় ঢাকাতে, তো ঢাকাতে গেলে যেই খরচটা তো সবাই বহন করতে পারে না। তো আমার কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, হসপিটালের যথাসাধ্য অর্থায়ন দিয়ে বড়ভাবে উপলব্ধি করতে হবে, ডাক্তার বাড়াইতে হবে, সেবার মান বাড়াইতে হবে, নাইলে কেমনে হবে? জনগণ তো খুবই ক্ষুব্ধ। এই যে আমি সকাল 10টা বাজে আইছি, আমার তো একটা সময়ের দাম আছে নাকি? আমার সময়ের দাম নেই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসলে আপনি যেমনটি শুনছিলেন, এখানকার কিন্তু যারা চিকিৎসা নিতে এসেছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে তারা কিন্তু আসলে ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না। দালালরা তাদেরকে বুঝিয়ে অন্যত্র ডায়াগনস্টিক সেন্টারগুলিতে আসলে নিয়ে যাচ্ছেন এবং কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। তারা যেটি জানিয়েছেন, চিকিৎসক সংকটের কারণে এবং নার্সদের সংকটের কারণে কিন্তু তারা তাদের চিকিৎসা দিতে ব্যাহত হচ্ছে বলে আমাদের এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে সবশেষ খবর। জেসিকা। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জের হাসপাতালগুলোতে বেড়ে চলেছে দালালের দৌরাত্ম্য, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুমিত সরকার সুমন। মঙ্গলবার দুপুর 2টার মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুচিতা শারমিনের পদত্যাগ না হলে দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, প্রশাসন বা উপাচার্যের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া জানানো হয়েছে কিনা জানাবেন আপনি। দেখুন জেসিকা, গত কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন দাবিতে আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন করে আসছিল। সবশেষ তারা এক দফা দাবি কিন্তু তারা দেয় এবং এখন কালকে রাত ঠিক 9টার সময় সংবাদ সম্মেলন করে এখানকার যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু আমরণ অনশনের কিন্তু ডাক দিয়েছে এবং বর্তমানে কিন্তু আপনারা দেখছেন যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবনের যে গ্রাউন্ড ফ্লোর, সেখানে কিন্তু আসলে শিক্ষার্থীরা এই আমরণ অনশন কর্মসূচি পালন করছে। আমরা একটু শিক্ষার্থীদের কাছ থেকেই শুনতে চাচ্ছি যে কি কারণে তাদের আসলে এই কর্মসূচি, আমরণ কর্মসূচি থেকে আসলে কখন আপনারা সরে আসবেন।
আসলে আমাদের দাবি হচ্ছে একটাই সেটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি সুচিতা শর্মিন ওনার পদত্যাগ। আমরা গত প্রায় 5 দিন যাবত এক দফা দাবিতে আন্দোলন করে আসছি। আমরা জনভোগান্তি এবং শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে আমরা কোনোরূপ ভোলো কেটে যাইনি। আমরা আমরণ অনুসরণ কর্মসূচিতে আছি। আসলে এটি যে শিক্ষার্থীদের এবং আমাদের প্রাণের দাবি সেটি তুলে ধরার জন্যই, সেটি সরকারকে বোঝানোর জন্যই আমাদের এই আমরণ অনশন কর্মসূচি। যতক্ষণ না পর্যন্ত ওনার পদ থেকে উনি পদত্যাগ করছেন কিংবা ওনাকে সরিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চলবে। তো এর পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা আজকে অনশনে আছেন এরা জীবনের ঝুঁকি নিয়েই অনশনে বসেছেন। কিন্তু আমরা যারা অনশনের বাইরে আছি আমরা সরকারকে বলতে চাই, যদি আমাদের ভাইয়েদের কোনোরূপ কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু এর জবাব ইন্টারিম যে গভর্নমেন্ট আছে তাদের দিতে হবে। সুতরাং সরকারকে আমরা আহ্বান জানাই যত দ্রুত সম্ভব এই আমাদের যৌক্তিক দাবিটি বাস্তবায়ন করে দিতে। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা বলছে যে যত দ্রুত সম্ভব এই দাবি যেন তাদের বাস্তবায়ন করা হয় এবং এই যে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য সুচিতা শর্মিন তাকে যেন এই পদ থেকে অপসারণ করা হয়। আমরা একটু কথা বলতে চাই আরেকজন শিক্ষার্থীদের সাথে। আপনারা দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার আসলে একটা ঘোষণা দিয়েছিলেন, এই দাবি না মানা হলে কি এই সেই কর্মসূচিতে যাবেন আপনারা? আচ্ছা, প্রথমত যে আমাদের দক্ষিণাঞ্চল ব্লকেডের যে কর্মসূচি ছিল এটা গতকাল আমরা বিকালে দুপুরে ডিক্লেয়ার করি যে আমরা দক্ষিণাঞ্চল অবরোধ করব, কিন্তু আমরা রাতে গিয়ে দেখলাম যে সুচিতা শর্মিন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অপরাপর বিভিন্ন পন্থা অবলম্বন করে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে পাশ কাটিয়ে বিশ্ববিদ্যালয় চলমান আন্দোলন নিয়ে এবং বিভিন্ন প্রশ্নোত্তর পর্বের আয়োজন করছেন। আমরা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করার পরে উনি এভাবে নানা রকম নোংরা খেলা খেলছেন। এরপরে শিক্ষার্থীরা মনে করে, শিক্ষার্থীরা আলোচনায় বসে সিদ্ধান্ত নেয় যে আমরা ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়কে আসলে পর্যাপ্ত সময় দিয়ে ফেলেছি, আমরা আর সময় নষ্ট করব না, আমরা এটা লম্বা হইতে দিতে চাই না, আমরা এটা শেষ দেখে ছাড়বো। সেই জায়গা থেকে শিক্ষার্থী এখানে আমার অনশনে বসেছে। ফলে দুইটাই যে দক্ষিণবঙ্গ ব্লকের যে কর্মসূচি ছিল সেটা আমরা 1:30টার সময় সমস্ত অংশীদারের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিই। তারপরে আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা কিন্তু জানিয়েছে যে 2টার দিকে আসলে তারা 2টা পর্যন্ত এখানে তাদের এই যে আমরণ অনশন কর্মসূচি তারা পালন করছে, তবে 2টার দিকে তারা আরো কঠোর সিদ্ধান্তে যেতে পারে বলে কিন্তু তারা জানিয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, মঙ্গলবার দুপুর 2টার মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুচিতা শর্মিনের পদত্যাগ না হলে দক্ষিণবঙ্গে ব্লকেড দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ। দেশে প্রথমবারের মতো সারা বছর উৎপাদন উপযোগী লাউ প্রদর্শন করছে চাষি ও বাড়ির কৃষি বিজ্ঞানীরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। লবণ সহিষ্ণু ও সারা বছর উৎপাদনযোগ্য লাউ নিয়ে কৃষকদের প্রতিক্রিয়া কেমন? তারা কি এর বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন কিনা? জেসিকা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার যে উপকূলীয় এলাকা, সেই বেতনা উপকূলীয় এলাকায় যে চাষাবাদ হয়েছে বাংলাদেশের কৃষি বিজ্ঞানী বাড়ির যে কৃষি বিজ্ঞানীদের বিরাট এক সফলতা বাড়ি 4, যেটি আপনি বলছিলেন লবণ সহিষ্ণু এবং সারা বছর উৎপাদনের। আর একটি বড় বিষয় হলো এটির বীজ কিন্তু সংরক্ষণ করা যায়, অর্থাৎ এই লাউ কিন্তু হাইব্রিড নয়, এটি কিন্তু এই বীজ কিন্তু কৃষক সংরক্ষণ করতে পারবে এবং কৃষক তার এই লাউ তিনি কিন্তু নিজেই আবার পরবর্তীতে এই বীজ থেকে আবার গাছ উৎপাদন করতে পারবে এবং বাণিজ্যিকভাবে এই লাউ চাষ করে তাদের একটা দারুণ সফলতার জায়গা সৃষ্টি হয়েছে বলে মনে করছে এখানকার চাষিরা। এই বাড়ির কৃষি বিজ্ঞানী ডক্টর শিমুল মণ্ডল সহ এই যে চাষিরা এখানে উপস্থিত আছে তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আমি প্রথমে যাচ্ছি বাড়ির কৃষি বিজ্ঞানী ডক্টর শিমুল মণ্ডল, যা বলছেন। ধন্যবাদ।
আমরা এখানে আপনারা দেখছেন যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি বিনেরপোতা সাতক্ষীরার পক্ষ থেকে যে বাড়ি লাউ 4 এর উৎপাদন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এটা মূলত বাড়ির যে পার্টনার প্রকল্প সেই প্রকল্পের সহায়তা এটা করা হচ্ছে। এই লাউয়ের বিশেষত্ব হচ্ছে এটা আপনি রবি এবং খরিফ দুটো সিজনেই চাষ করতে পারবেন এবং এখান থেকে বীজ রেখেই আপনারা কৃষক যারা তারা কিন্তু তাদের বীজ উৎপাদন করে নিজেরাই চাষ করতে পারবে। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে এইখানকার যে লাউয়ের যে সিড উৎপাদন কৃষকদের সরেজমিনে দেখানো এবং তাদেরকে শেখানো হচ্ছে কিভাবে উপকূলীয় লবণাক্ত এলাকায় এই বাড়ি লাউ 4 চাষ করা হয় এবং এই লাউয়ের বীজটা আমরা সাধারণত ফ্রিতে কৃষকদের দেব এবং এই এলাকার যে হতদরিদ্র কৃষকরা তারা কিন্তু এই লাউ থেকে বীজ রেখে তারা উৎপাদন করতে পারবে এবং তাদের ভাগ্য উন্নয়নে এটা ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এই যে ব্যাপক উৎপাদন হয়েছে কেমন লাগছে? এটা খুব ভালো লাগছে এবং এই বাড়ি লাউ 4 এটা 12 মাসই হয় এবং বাজারজাত খুব ভালো এবং উৎপাদনও বেশি। উৎপাদন তো অনেক হয়েছে এবং এটি যদি এইভাবে চলতে থাকে তাহলে কৃষক কুলে তো দারুণ একটা সফলতার গল্প তৈরি হয়ে যাবে। তো আপনারা এটা 2 বারই তো বপন করবেন এবং তাতে কিরকম কৃষক কুলে কিরকম সফলতা আসবে বলে মনে করছেন? আমি আশা করি খুব ভালো সফলতা আসবে, কারণ এটা 2 বারই চাষ করা যায়। আর এ থেকে যেটা সবচেয়ে ভালো যে এটা কোনো হাইব্রিড নয়, এটা থেকে আমরা নিজেরাই বীজ উৎপাদন করতে পারবো, এর জন্য খুব সফলতা আসবে আশা করি। জেসিকা, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ লাউ এখানে এসে উৎপাদন হয়েছে। তো এখানে আসলে কৃষকদের মধ্যে এই লাউ যদি আসলে আমরা যদি দেখাতে চেষ্টা করছি, এই লাউ কিন্তু আসলে যা ব্যাপক, এটি হাইব্রিড না হওয়া সত্ত্বেও দেশীয় জাত হওয়া একটি দেশীয় কৃষি বিজ্ঞানীদের সৃষ্টি এই লাউ, এটা বলাই যেতে পারে যে এটি একটা অসম্ভব সাধন হয়েছে এই উপকূলের মাটিতে, বিশেষ করে যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে যখন বারবার ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের কৃষকরা, সেই সময় কিন্তু এই ধরনের ব্যাপক উৎপাদনশীল এই লাউ, লবণ সহিষ্ণু সারা বছরে উৎপাদন হওয়া এবং বীজ সংরক্ষণের এই লাউ নিশ্চয় বলা যেতে পারে এটি কৃষিতে একটি অনবদ্য সাফল্য। এই ছিল সাতক্ষীরার এই যে কৃষি অঞ্চল থেকে এই যে দেশি বাড়ি 4 লাউয়ের যে সফলতার গল্প তার সর্বশেষ। জেসিকা। সুমন, ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।